তো স্বাগত সকলকে, আবার চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 12-এর 4th সেমিস্টারের দ্বিতীয় গদ্যটা অর্থাৎ 3 কোয়েশ্চেন্স, যার লেখক হচ্ছেন লিও টলস্টয়, এই গদ্যটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তো যেমনটা আমি প্রত্যেকবার করে থাকি, সবার প্রথমে আমি তোমাদেরকে লেখক সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দেবো, তারপরে আসবো এই গল্পের মূল চরিত্রগুলোতে, তারপরে থাকবে এই গল্পের একটা ছোট্ট সামারি, এবং একদম শেষে আমি তোমাদেরকে এই গল্পটার সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তাহলে পরে সবার প্রথমে দেখো, আমি তোমাদেরকে লেখক সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, তো এই 3 কোয়েশ্চেন্স গল্পের যে লেখক তিনি কিন্তু হচ্ছেন লিও টলস্টয়। লিও টলস্টয় কিন্তু একজন বিখ্যাত রুশ লেখক ছিলেন। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবেও বিবেচনা করা হয়। তো লিও টলস্টয় জন্মগ্রহণ করেছিলেন 9 সেপ্টেম্বর 1828 সালে এবং তিনি মারা যান 20 নভেম্বর 1910 সালে। তার কিছু বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা, এই দুটি কিন্তু তার লেখা বিখ্যাত এপিক। এছাড়াও রয়েছে দ্য ডেথ অফ ইভান ইলিচ, রেজারেকশন, চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। তো এই গেল লেখক সম্পর্কে একটা ছোট্ট ধারণা। এবার দেখো যাচ্ছি আজকের এই টেক্সটের মূল চরিত্রগুলোতে। দেখো, তো এই গল্পের মূল চরিত্র বলতে প্রথমেই আসছে জার, যে কিন্তু এখানে একজন রাশিয়ান রাজা। তাকে কেন্দ্র করেই কিন্তু এই সম্পূর্ণ গল্পটা। জারের পরে রয়েছে হারমিট, যে এখানে কিন্তু একজন বিজ্ঞ এবং ওয়াইজ সন্ন্যাসী। এছাড়াও রয়েছে একজন বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা ব্যক্তি। তো এই তিনজনই কিন্তু এই গল্পের মূল চরিত্র। তো এই গেল এই গল্পের চরিত্র। এবার দেখো আসছি আজকের এই গল্পের একটা ছোট্ট সামারিতে। দেখো, তো এই গল্পে যে জার রয়েছে, যাকে আমরা এখানে দেখব একজন রাশিয়ান শাসক বা রাজা হিসাবে, হঠাৎ একদিন তার মাথায় 3টে কোশ্চেন আসে। 3টে কোশ্চেন কী কী? প্রথম কোশ্চেনটা ছিল যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। দ্বিতীয় কোশ্চেনটা ছিল কোন ব্যক্তি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তৃতীয় কোশ্চেনটা ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তো এই 3টে কোশ্চেন কিন্তু হঠাৎ এই জারের মাথায় আসে। তো এই জার কিন্তু অনেকের কাছ থেকে এই 3টে কোশ্চেনের সঠিক উত্তর জানতে চান, কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারে না। তখন এই জার কী করে? তখন এই জার কিন্তু একজন অভিজ্ঞ হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন, যে হারমিট জঙ্গলে বাস করত। তো তিনি জঙ্গলে গমন করেন সেই হারমিটের সঙ্গে দেখা করার জন্য। তো সেখানে গিয়ে এই জার কিন্তু ওই হারমিটের কাছে তার এই 3টে কোশ্চেনের উত্তর জানতে চান, কিন্তু হারমিট সঙ্গে সঙ্গে কিন্তু ওই 3টে প্রশ্নের উত্তর জারকে দেননি। পরবর্তীকালে যে তৃতীয় চরিত্র রয়েছে অর্থাৎ যেখানে বিয়ার্ডেড ম্যান, সে কিন্তু আহত অবস্থায় জার এবং হারমিটের কাছে গিয়ে উপস্থিত হয়। তার ক্ষতস্থান দেখে জার এবং হারমিট উভয় তার সেবা করে এবং তাকে বাঁচিয়ে তোলে। বেঁচে ওঠার পরে সে বিয়ার্ডেড ম্যানটা জারকে জানায় যে সে নাকি জারের একটা বড় ধরনের শত্রু, এবং সে নাকি জারকে হত্যা করতে এই জঙ্গলে এসেছিল। কারণ বহু আগে এই জার, এই যে বিয়ার্ডেড ম্যান, তার ভাইকে হত্যা করেছিল এবং তার ভাইয়ের সমস্ত সম্পদ এবং জমি জায়গায় নিয়ে নিয়েছিল। সেই কারণবশতই কিন্তু এই বিয়ার্ডেড ম্যানটা জারকে এখানে হত্যা করতে এসেছিল। কিন্তু যাই হোক, এই যে ঘটনাটা ঘটে গেল, যেখানে জার এবং হারমিট মিলে এই বিয়ার্ডেড ম্যানকে বাঁচালো, এর ফলে বিয়ার্ডেড ম্যানটা কিন্তু জারের একটা ভালো বন্ধু হয়ে গেল, এবং তাদের মধ্যেকার যে একটা অশান্তি বা শত্রুতা, সেটা কিন্তু একদম শেষ হয়ে গেল। এবং একদম শেষে যখন জার আবার সেই হারমিটের কাছে যায় তার ওই 3টে কোশ্চেনের সঠিক উত্তর পাওয়ার জন্য, তখন হারমিট কিন্তু জারকে তার সেই 3টে কোশ্চেনের উত্তর দেয়। তো এটাই হচ্ছে মোটামুটি এই গল্পের একটা ছোট্ট সামারি। তো এই গেল সামারি। এবার দেখো যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো পড়ছি, ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। আচ্ছা, অকার্ড মানে কিন্তু ঘটা, কেমন? আর সার্টেন মানে কিন্তু নির্দিষ্ট। আর জার হচ্ছে কিন্তু রাশিয়ার রাজা। 1917 সালের আগে রাশিয়ার রাজা বা শাসককে কিন্তু জার বলা হতো। এখানে কিন্তু উচ্চারণটা জার হবে, এখানে টিটা কিন্তু উজ্জ্ব থাকবে, মানে সাইলেন্ট থাকবে কিন্তু, ঠিক আছে?
তো এখানে কি হলো, ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, মানে একদা একটা জারের সঙ্গে বা রাজার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো দেখো, দ্যাট ইফ ইউ অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, মানে ওই জারের মাথায় কিছু কোশ্চেন এলো, কিছু প্রশ্ন এলো। কি ফার্স্ট কোশ্চেনটা দেখো কি ছিল, যে দ্যাট ইফ ইউ অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদিও জানতো কি কোনো কাজ করার সঠিক সময় কোনটা। ওর মাথায় ব্যাপারটা এলো যে যদিও জানতো কোনো কাজ করার সঠিক সময় কোনটা তাহলে খুব ভালো হতো। দেখো আর কি কি এলো দেখো, ইফ হি নিউ হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসন টু, মানে কোন লোকরা সঠিক লোক সে যাদের কথা শুনবে, মানে কোন লোকদের কথা ও শুনবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কোন ধরনের লোকদেরকে সে এড়িয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড অ্যাবভ অল, সবার থেকে বেশি কি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যদিও জানতো, হি উড নেভার ফেল, তাহলে কি হতো, সে কখনোই ব্যর্থ হতো না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, মানে যে কাজইও করুক না কেন যদিও তিনটে এই কোশ্চেনের অ্যান্সার জানতো সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজেই অসফল হতো না। এটাও ভাবছে, দেখো এখানে কি বলছে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, মানে যে কাজইও করতে যেত সে কাজে কিন্তু কখনোই অসফল হতো না। কখন, যদিও এই তিনটে কোশ্চেনের অ্যান্সার জানতো। তিনটে কোশ্চেন কি কি, কোনো কাজ করার সঠিক সময় কোনটা, আর একটা হচ্ছে কারা সঠিক ব্যক্তি সে যাদের কথা শুনবে, আর একটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু তিনটে কোশ্চেন। হ্যাঁ, যেটাও ভেবেছিল কি যদিও এই তিনটে কোশ্চেনের অ্যান্সার জানে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো কাজেই ব্যর্থ হবে না, এই ব্যাপারটা কিন্তু ওর মাথায় এলো। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, মানে এই ভাবনাটা যখন ওর মাথায় এলো নিয়ে ও কি করলো দেখো, হি হ্যাড ইট প্রোক্লেমড, আচ্ছা প্রোক্লেম মানে কিন্তু ঘোষণা করা। ঠিক আছে, ঘোষণা করে দেওয়া। ও ঘোষণা করলো, কি ঘোষণা করলো দেখো, থ্রু আউট হিজ কিংডম, পুরো রাজ্য জুড়ে ও কিন্তু ঘোষণা করলো কি, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, ও কিন্তু একটা বড় ধরনের পুরস্কার দেবে। কাকে, টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে, হু উড টিচ হিম, যে ওকে শেখাতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ওই যে তিনটে কোশ্চেনের অ্যান্সারটা, সঠিক সময় কোনটা কোনো কাজ করার, আর কি, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর কি, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং ও কী করে জানবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার যে ব্যক্তি ওকে দেবে ঠিকঠাক তাকে ও কী করবে, একটা বড় ধরনের পুরস্কার বা রিওয়ার্ড দেবে। ওটাও কী করলো, পুরো রাজ্যে একটা ঘোষণা করে দিল। অ্যান্ড লার্ন মেন, এবং কি জ্ঞানী লোকেরা, ওই রাজ্যের যারা জ্ঞানী মানুষ তারা কি করলো, কেম টু দ্য কিং, কিং মানে কিন্তু এখানে ওই জারের কথা কিন্তু বলছে। ঠিক আছে, ওই জ্ঞানী লোকগুলো কিন্তু জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু ওই লোকগুলো যারা জারের কাছে এলো জারের তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে ওরা কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছিল। দেখো এখানে বলছে না, অ্যা লার্ন মেন কেম টু দ্য কিং বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু ওরা কি করলো, জারের কোয়েশ্চেনগুলোর ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের অ্যান্সারে, প্রথম প্রশ্নটা কি ছিল, ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল, যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার স্বরূপ ওই লোকগুলো কি বলে দেখো, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারে, সাম সেইড দ্যাট, কেউ কেউ বললো যে, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, যদি আমাদের কোনো কাজ করার সঠিক সময় যদি জানতে হয় সেই ক্ষেত্রে কি, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে কিন্তু আগে থেকে কি করতে হবে, এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার, আগে থেকে কিন্তু একজনকে দিন মাস এবং বছরের একটা ছক করে নিতে হবে, মানে একটা কিন্তু রুটিন করে নিতে হবে। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, যারা দেখবে মাধ্যমিক বা হাই সেকেন্ডারিতে ফার্স্ট হয়ে থাকে তারা কিন্তু প্রত্যেক দিনের একটা রুটিন করে নেয়। কেমন, তারা কতক্ষণ পড়বে, কতক্ষণ খেলবে, কতক্ষণ টিভি দেখবে, কতক্ষণ মোবাইল দেখবে, ওরা কিন্তু এইভাবে পুরো সময়টাকে ভাগ করে নেয়, যার ফলে কি হয়, সব কাজ ঠিকঠাক সময় মতো
হয় এবং কি ওদের পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটে না। ঠিক আছে, তো এই লোকগুলো কি বললো, যদি কোনো লোক কোনো কাজকে সঠিক সময় করতে চায় সেই ক্ষেত্রে কি করতে হবে, তাকে আগাম কিন্তু এই যে ডেইজ মান্থস আর ইয়ারে কিন্তু একটা ছক করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। অ্যান্ড কি দেখো, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, কিন্তু ওই রুটিন যেটা ওটা করবে, ওই যে রুটিন যেটা ওরা করবে এই যে মাস দিন এবং বছরকে ধরে, ওই অনুযায়ী কিন্তু ওদেরকে খুব কঠোরভাবে চলতে হবে। অনলি দাস, একমাত্র তখনই সেট দিয়ে তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। তাহলে কী হবে, প্রত্যেকটা কাজ তার সঠিক সময় করা যাবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, আবার অন্য লোকেরা বললো, কি বললো দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড মানে আগে থেকে। কেউ কেউ লোক কি বললো, এটা একদমই অসম্ভব। কি করার দেখো, সিদ্ধান্ত নেওয়ার বা ঠিক করার বিফোর হ্যান্ড আগে থেকে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে কোনো কাজ কখন হবে, কখন করতে হবে, এর কিন্তু সঠিক সময়টা আগে থেকে কখনোই কিন্তু সম্ভব নয় নির্ধারণ করা। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, তাই বলে একজন ব্যক্তি কখনোই কিন্তু নিজেকে অলসতার মধ্যে ডুবিয়ে দিতে পারে না। আইডিয়াল পাস টাইম বলতে মানে অলস হয়ে গেছে। তো তোমরা যারা হাই সেকেন্ডারি দেবে এই যে সেমিস্টারে একদম শেষে, তোমাদের কাছে এখন খুব জোর কিন্তু 5 থেকে 6 মাস রয়েছে হাতে। তো 5 থেকে 6 মাস তোমরা যদি ভাবো দেরি আছে, হয়ে যাবে, অনেক সময় আছে, ঠিক করে ফেলবো, এখন তোমরা যদি অলস হয়ে পড়ে থাকো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তো এটাই কিন্তু বলছে, কোনো কাজ করার সঠিক সময় কিন্তু জানা সম্ভব নয়, এই লোকগুলো বললো। কিন্তু তাই বলে কোনো ব্যক্তি সে কিন্তু কখনোই অলসতার মধ্যে তার জীবন কাটাতে পারে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনের কিন্তু নিজেকে সব কিছুর মধ্যে মাতিয়ে রাখা উচিত, বা তার কিন্তু সব কিছুতেই পার্টিসিপেট করা উচিত যা কিছু হচ্ছে চলছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তার মধ্যে থেকে কিন্তু তাকে বুঝতে হবে যে কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এবং কোনো কাজ করার সঠিক সময় কোনটা, তবে কিন্তু এটা বোঝা যাবে। আদার্স এগেইন সেড, অন্যরা আবার বললো, কি বললো, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, মানে ওই জার ও যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটছে তার প্রতি, মানে যা কিছু ঘটছে তার প্রতি যার যতই মনোযোগী হোক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। মানে কি বলছে এখানটাতে, যতই একটা মানুষ মনোযোগী হোক না কেন যা কিছু ঘটছে তার প্রতি, তাও সে কিন্তু জানতে পারবে না কোনো কাজ করার সঠিক সময় কোনটা। এটা কিন্তু কিছু লোক বলল জারকে। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার কাছে যদি একদল বিজ্ঞ লোক থাকে। কাউন্সিল অফ ওয়াইজ ম্যান বলতে কি বোঝাচ্ছে, একটা বিজ্ঞ লোকের দল যদি রাজার কাছে থাকে সেই ক্ষেত্রে কি হবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। তাহলে কি হবে, ওই যে গ্রুপ অফ ওয়াইজ ম্যান ওরা কিন্তু রাজার জন্য সঠিক সময় নির্ধারণ করে দেবে কোনো কাজ করার। এটা কিন্তু ওই লোকগুলো রাজাকে বলল। বাট দেন এগেইন আদার্স সেড, তারপরে আবার অন্যরা বলল, কি বলল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। এমন কিছু কিছু ঘটনা রয়েছে বা এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হয় বা আমাদের জীবনে ঘটে যায়, সেগুলো কিন্তু কখনোই কোনো কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বা কোনো কাউন্সিল যা বলছে সেই মতো কিন্তু সেই সমস্ত কাজগুলো করা যায় না। ঠিক আছে, যেমন দেখো মৃত্যু কি, মৃত্যু কিন্তু কখন হবে, কিভাবে হবে, কেউ কিন্তু বলতে পারে না, এটা বলা সম্ভব নয়। ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু কখনোই কোনো ওয়াইজ ম্যানদের কাউন্সিলের দ্বারা সম্পূর্ণ বা নির্ধারিত হতে পারে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কিন্তু কি হয় কিছু কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তিকে তৎক্ষণাৎ বা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় যে সে সেই কাজটা করবে কি করবে না। ভেবে নাও তোমরা তোমাদের স্যারের কাছে পড়ো, এবার তোমাদের স্যাররা তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার লিখিয়ে দিয়েছেন, বলেছেন যে কোশ্চেন অ্যান্সার এলে পরে তোরা ঠিক এইভাবে লিখবি।
স্যার কিছু সাজেশন দিয়ে দিয়েছে এবং বলেছিলেন যে ওইখান থেকেই কমন আসবে, কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে কি দেখলে যে ওই কোশ্চেনগুলোর মধ্যে বেশিরভাগই আসেনি, বাইরে থেকে কিছু কোশ্চেন দিয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের মন থেকে বা তোমাদের জ্ঞান থেকে কিন্তু ব্যাপারটাকে বুঝে লিখতে হবে। তো সেই সময় কিন্তু তোমাদেরকে ওই মুহূর্তে তোমাদের নিজস্ব বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করতে হবে, এটাই কিন্তু এখানে বলতে চাইছে। যা যা আগে থেকে নির্ধারিত হয়ে যায় ঠিক তেমনটাই সব কিছু যে হবে তার কোনো মানে নেই। আমাদের কিন্তু তৎক্ষণাৎ কিছু সিদ্ধান্ত নিতে হয় কারো পরামর্শ ছাড়াই। আমরা কিন্তু সবসময় সবাইকে আমাদের পাশে পাই না, আমাদের নিজেই কিন্তু মাঝে মধ্যে বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, এটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হলো। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু ওই যে ব্যাপারটা বা ওই সমস্ত পরিস্থিতিগুলো যেগুলো আমাদেরকে মুখোমুখি হতে হয় এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা ওগুলো করবো কি করবো না, সেগুলো বুঝতে গেলে পারেও কিন্তু আমাদের কি করতে হবে দেখো। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে কিন্তু আগে থেকে জানতে হবে। বিফোর হ্যান্ড মানে কিন্তু আগে থেকে জানা, কি জানতে হবে? হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কি ঘটতে চলেছে। দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, যে ভেবে নাও তোমাদের অঙ্ক পরীক্ষা হবে। এবার অঙ্ক পরীক্ষায় অ্যালজেব্রাও আসে, পাটিগণিত আসে, আবার জ্যামিতির কোশ্চেনে কিন্তু আসে। তো অ্যালজেব্রা আসবে, এবার কী ধরনের অ্যালজেব্রা আসবে তোমরা কিন্তু জানো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে, আগে থেকে সমস্ত ধরনের অ্যালজেব্রার নিয়ম কিন্তু শিখে রাখতে হবে। বা পাটিগণিতের যে অঙ্কগুলো থাকে সেই সমস্ত অঙ্কগুলোর কিন্তু তোমাদের নিয়ম জানতে হবে। তো তোমরা তো আগে থেকে জানতে পারবে না যে কি ধরনের প্রশ্ন আসছে বা কোশ্চেন আসছে, তাই তোমাদের কি করতে হবে, আগে থেকে কিন্তু সমস্ত নিয়মকে জেনে রাখতে হবে। দেখো এখানে কি বলছে, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা বুঝতে গেলে পরে ওয়ান মাস্ট নো, একজনকে জানতেই হবে বিফোর হ্যান্ড, আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কি ঘটতে চলেছে। সেটা জানলেও কিন্তু আমরা আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখতে পারবো, এটাই কিন্তু এখানে বলছে। তো ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, হ্যাঁ এটা কিন্তু একমাত্র জাদুকরেরাই জানে যে কি ঘটতে চলেছে বা কি হবে, এটা কিন্তু একমাত্র কি জাদুকরেরাই বলতে পারবে। অ্যান্ড কি দেয়ারফর, এবং তাই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এবং তাই কোনো কাজ করার সঠিক সময় কোনটা যদি আমাদের সেটা জানতে হয়, সেই ক্ষেত্রে কি ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে তাহলে পরে কি এই জাদুকরদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, আলাপ আলোচনা করতে হবে। তাহলে পরে একজন ব্যক্তি আগে থেকে বুঝে যাবে যে সঠিক সময় কি কোনো কাজ করার। এটা কিন্তু কিছু কিছু লোক জারকে বলল যে তাহলে পরে আপনাকে কিন্তু ম্যাজিশিয়ানসদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, আলাপ আলোচনা করতে হবে, তাহলে ওরাই আপনাকে বলে দেবে যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। এটা কিছু কিছু লোক জারকে বলল। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, একইভাবে দ্বিতীয় কোশ্চেনের কিন্তু অনেক উত্তর এলো। দ্বিতীয় কোশ্চেন কি ছিল, যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, কাদের কথা জারের শোনা উচিত এবং কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। দেখো তো বলছে এখানে, দেখো ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনের উত্তরে কিন্তু অনেক ধরনের এলো। দেখো সাম সেড, কেউ কেউ বললো, কি বললো, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, যে সমস্ত লোকদের জারের সব থেকে বেশি দরকার তারা কারা, দেখো ওয়ার হিজ কাউন্সিলর্স মানে উপদেষ্টা, যারা জারকে জ্ঞান দেয়, কখন কি করতে হবে, কখন কি সিদ্ধান্ত নিতে হবে, এ সমস্ত মানে পরামর্শ দেয়, তাদের কিন্তু এখানে বলা হচ্ছে কাউন্সিলর্স। তো কারা জারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই যে ওয়ার হিজ কাউন্সিলর্স। আদার্স, অন্যরা কি বললো, দেখো দ্য প্রিস্ট মানে কি পুরোহিত। আদার্স, অন্যরা আবার কি বললো, দ্য ডক্টরস, ডাক্তারেরা নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তি জারের কাছে। আবার দেখো হোয়াইল সাম সেড, আবার কেউ কেউ কি বললো, দ্য ওয়ারিয়ার্স মানে কি যোদ্ধারা, ওয়ার দ্য মোস্ট নেসারি। আবার কেউ কেউ কি বললো, যে এই যে যোদ্ধারা নাকি জারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এইভাবে কিন্তু দ্বিতীয় কোশ্চেনের কিন্তু এই ধরনের অ্যান্সার এলো। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেনের দেখো অ্যান্সারে, তৃতীয় কোশ্চেন কি ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। দেখো টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেনের অ্যান্সারে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন মানে কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সাম রিপ্লাইড, কেউ কেউ বললো, কি বললো, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ কেউ কি বললো, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, সায়েন্স মানে বিজ্ঞান।
আদার্স সেইড, অন্যরা কি বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, মানে কি যুদ্ধের কলা কৌশল, যুদ্ধ করার যে কৌশল ওইটা নাকি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, কেউ কেউ কিন্তু এটা জারকে বলল। অ্যান্ড আদার্স এগেইন, মানে কি আবার অন্যরা কি বলল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, এটা কি ধর্মীয় পূজা অর্চনা, এটা নাকি গুরুত্বপূর্ণ কাজ, জারকে আবার কেউ কেউ বলল। এই অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো ভিন্ন হওয়ার জন্য, মানে কেউ কিন্তু কোনো কোশ্চেনের একটা সঠিক উত্তর দিচ্ছে না, ভেরিয়াস অ্যান্সার কিন্তু আসছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে, ঠিক আছে। তাই জার দেখো কী করলো, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন হওয়ার কারণে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কিন্তু কারো উত্তরে সহমত পোষণ করলো না, মানে কারো উত্তরকে সঠিক বলে তিনি কিন্তু গ্রহণ করলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি কি সেই রিওয়ার্ড, সেই পুরস্কার কিন্তু দিলেন না। বাট স্টিল, কিন্তু তখনও উইসিং, তিনি চাইছিলেন কি, টু ফাইন্ড রাইট অ্যান্সার্স, পেতে সঠিক উত্তরগুলো, টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নে। এই লোকগুলো তাকে কিন্তু সঠিক উত্তর দিতে পারল না, কিন্তু তাও তার মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছা তখনও ছিল এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি ঠিক করলেন যে তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলবেন, ঠিক আছে। ওয়াইডলি রিনোন, যে কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল পরিচিত, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, মানে এই যে হারমিটটাও কিন্তু খুব জ্ঞানী ছিল, লোকে কিন্তু ওকে জ্ঞানী হিসেবেই কিন্তু চিনত। তো এই যে হারমিটের সঙ্গে জার কিন্তু দেখা করার সিদ্ধান্ত নিলেন, এবং হয়তো তিনি এই কোশ্চেনের অ্যান্সারগুলো এই হারমিটের কাছ থেকে জানতে চাইবেন। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিটটা বাস করতো, উড মানে কি জঙ্গলে, ঠিক আছে। হুইচ হি নেভার কুইটেড, কুইট মানে কিন্তু ত্যাগ করা, যে জঙ্গলটা সে কিন্তু কখনোই ত্যাগ করেনি, ও কিন্তু সর্বদা জঙ্গলেই কিন্তু থাকতো ওই হারমিটটা, জঙ্গল থেকে ও কিন্তু কোনোদিনও বেরোয়নি। তো এখানে বলছে দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গলটাও কখনো কিন্তু ত্যাগ করেনি। অ্যান্ড হি রিসিভ নান, ও কিন্তু কারোর সঙ্গে সাক্ষাৎ করতো না, বাট কমন ফক, কিন্তু কি সাধারণ মানুষ ছাড়া, ও কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করত ওই হারমিটটা। সো দ্য জার পুট অন, মানে কি পরে ফেললো, মানে পরিধান করলো, পুট অন মানে কিন্তু ওয়্যার, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জারটা কি করলো, সাধারণ পোশাক পরে ফেললো। অ্যান্ড এবং বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেল মানে কিন্তু এখানে কুটির বা কুঁড়ে ঘর, তো বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের ঘরে বা কুটিরে যাওয়ার পূর্বে, ডিসমাউন্টেড মানে কি নেমে পড়লো কোত্থেকে, ফ্রম হিজ হর্স, ওর ঘোড়া থেকে। রাজা কিন্তু ওই জার কিন্তু ওর ঘোড়াই করে ওখানে গিয়েছিল। তো হারমিটের কুঁড়ে ঘরে যাওয়ার আগে, মানে ঢোকার আগে ও কিন্তু ঘোড়া থেকে নেমে পড়েছিল। কেন, এবার তোমরা বলবে কেন, কারণ ঘোড়াই করে তো সাধারণ মানুষ আসে না, তো জার যেহেতু ঘোড়াই করে গিয়েছিল ওখানে, তো যদি হারমিটটা দেখে ফেলতো যে এই লোকটা ঘোড়ায় করে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু হারমিটটা সন্দেহ করতো যে এই লোকটা কোনো সাধারণ লোক নয়, সেই ক্ষেত্রে ওই হারমিট কিন্তু জারের সঙ্গে নাও সাক্ষাৎ করতে পারতো, ঠিক আছে। তাই জার কী করলো, ও কিন্তু আগেই ওর ঘোড়া থেকে নেমে পড়েছিল। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, ও কিন্তু ওর দেহরক্ষীরা কিন্তু ওই হারমিটের সেলে নিয়ে যায়নি, ও কিন্তু ওই বডিগার্ডদেরকে, মানে দেহরক্ষীদের কিন্তু পেছনে রেখে এসেছিল। হি ওয়েন্ট অন অ্যালোন, ও কিন্তু একাই ওই হারমিটের সঙ্গে দেখা করতে গিয়েছিল। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জারটা গেল ওইখানে, মানে ওই হারমিটের সেলের দিকে এগিয়ে গেল, দ্য হারমিট ওয়াজ ডিগিং, ডিগিং মানে কিন্তু খোঁড়া, ওই হারমিটটা কিন্তু খুঁড়ছিল, কি খুঁড়ছিল দেখো, দ্য গ্রাউন্ড, ঠিক আছে। ওর যে ঘরের সামনে একটা জমি ছিল, জমি, ওই জমিটা কিন্তু ওই হারমিটটা খুঁড়ছিল, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, ওর ঘরের সামনে, মানে ওই কুটিরের সামনে কিন্তু একটা জমি ছিল, একটা ফাঁকা স্থান ছিল, যে স্থানটায় ও কিন্তু কি করছিল, খুঁড়ছিল। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, গ্রিট মানে অভিনন্দন জানানো, হ্যাঁ, ওই হারমিটটা কিন্তু জারকে অভিনন্দন জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং কি তারপরে আবার খুঁড়তে লাগলো কিন্তু। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক,
ওই হারমিটটা কিন্তু রোগা পাতলা এবং কি খুব দুর্বল ছিল। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার হি স্ট্রাক মানে কি সে আঘাত করছিল, হি স্পেড ওর কোদালটাকে দিয়ে, কোথায়? ইনটু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। তো মাটি খুঁড়তে গেলে পরে কিন্তু কোদাল দিয়ে মাটিতে কিন্তু আঘাত করতে হয়। ও কিন্তু কি করছিল, ওই কোদাল দিয়ে মাটিতে আঘাত করছিল। অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, এবং কি করছে মানে হারমিটটা তো খুব দুর্বল ছিল, তো ওর গায়ে সেরকম জোর ছিল না, তো কোদাল দিয়ে আমরা যত জোরে মাটিতে আঘাত করব ততখানি কিন্তু আমরা মাটি খুঁড়তে পারবো। তো কোদাল দিয়ে যদি আমরা আস্তে করে আঘাত করি মাটিতে, সেই ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে মাটি কিন্তু আমরা খুঁড়তে পারবো না। তো এই যে হারমিটটা, ও কিন্তু খুব দুর্বল এবং উইক ছিল, ঠিক আছে। তো এই যে হারমিটটা, ও কিন্তু রোগা পাতলা এবং দুর্বল ছিল, যার ফলে কি হচ্ছিল, ও কিন্তু আঘাত করছিল মাটিতে কোদাল দিয়ে, কিন্তু ও কি বেশি পরিমাণ মাটি খুঁড়তে পারছিল না। হি ব্রেথড হেভিলি, ও কিন্তু খুব হাঁপাচ্ছিল। যারা দুর্বল হয় দেখবে তারা কিন্তু কোনো কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়, বিশেষ করে দেখবে দৌড়ানোর ক্ষেত্রে বা কোনো ভারী কাজ করার ক্ষেত্রে ওরা কিন্তু একটুখানি করেই কিন্তু হাঁপিয়ে যায়। তো এইখানে কিন্তু এই যে হারমিটটা, ও কিন্তু মাটি খুঁড়তে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। হি ব্রিথড হেভিলি, ও কিন্তু খুব হাঁপাচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার ওই হারমিটের কাছে গেল এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি এসছি আপনার কাছে ওহে বিজ্ঞ সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, আপনার কাছে 3টে কোয়েশ্চেন জানাতে, হ্যাঁ, বা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার আপনার কাছে জানতে আমি এসছি। কি কি কোয়েশ্চেন দেখো, বলছে হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কি করে আমি কোনো কাজ করার সঠিক সময় কোনটা সেটা জানতে পারবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আমার খুব দরকার। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন, এবং কাদেরকে আমি বেশি গুরুত্ব দেবো, ঠিক আছে, দেন টু দ্য রেস্ট, বাদ বাকিদের তুলনায়। হ্যাঁ, এটা কিন্তু ওই জারটা হারমিটকে জিজ্ঞেস করলো। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার সেই কাজগুলোতে প্রথম মনোযোগ দেওয়া উচিত, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু ওই জার ওই হারমিটকে করলো। এগুলো কিন্তু একই কোশ্চেন ছিল যেগুলো ওই জার প্রথমে ভেবেছিল, সেম কোশ্চেন কিন্তু এগুলোই। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট ওই জারের কোশ্চেনগুলো শুনলো, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট, আচ্ছা স্প্যাট মানে কিন্তু থুতু দেওয়া, ঠিক আছে, স্প্যাট মানে থুতু দেওয়া, স্পিটের পাস্ট টেন্স স্প্যাট কিন্তু। দেখবে তো তোমরা টিভিতে ক্রিকেট দেখেছো, তো দেখবে ক্রিকেটে কিপারের পাশে যারা স্লিপে দাঁড়ায়, তারা যখন দেখবে দাঁড়ায়, তো যখন বোলার বল করে তখন দেখবে ওই লোকগুলো হাতে থুতু দিয়ে নেয়, নিয়ে হাতটা দেখবে ঘষে নেয়। কেন বলো তো? যাতে বলটা যদি ওদের কাছে আসে, মানে স্লিপে যদি ক্যাচ হয়, সেই ক্ষেত্রে কিন্তু বলটা ওদের হাতে ভালো গ্রিপ হবে। মানে বলটা শুকনো আর ওরা হাতে থুতু দিয়ে হাতটা ভিজিয়ে নিয়েছে, যার ফলে কী হবে, বলটা যদি ওদের হাতে এসে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু বলটা সহজে কিন্তু ক্যাচ হয়ে যাবে, বলটা কিন্তু হাত থেকে পিছলে বা ফসকে পড়ে যাবে না। তো এই যে হারমিটটা, ও কিন্তু হাতে থুতু দিল, নিয়ে কি ওই যে কোদালের হাতলটা কিন্তু ছিল কাঠের, তো হাতে থুতু দিলে কি হবে, ওই ভিজে হাত দিয়ে কিন্তু ওই কোদালের হাতলটা ধরলে পরে ভালো গ্রিপ হবে, ঠিক আছে। তো ওই জন্য ওই হারমিটটা কি করলো, নিজের হাতে ও কি করলো, থুতু ফেললো। দেখো নিয়ে কি করছে, দেখো হি স্প্যাট অন হিজ হ্যান্ড, ওর হাতে থুতু ফেললো, অ্যান্ড রিকমেন্সড, এবং কি আবার শুরু করে দিল ডিগিং, খোঁড়া। নিশ্চয়ই মানে বুঝতে পারলে? এই দেখো, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে গেছেন, সেড দ্য জার ওই হারমিটটাকে বলল। হারমিট তো খুব রোগা দুর্বল, তো ও তো পাচ্ছিল না খুঁড়তে, তাই জার ওকে বলছে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, জার ওকে বললো লেট মি টেক দ্য স্পেড, আমাকে দেন কোদালটা, অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, এবং আমাকে দেন, আমি আপনার জন্য কিছুক্ষণ কাজ করে দিচ্ছি, আমাকে আপনার জন্য কাজ করে দিতে দেন, ওই জার হারমিটকে বলল। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দিয়ে, ঠিক আছে, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, হারমিট কি করলো, হারমিট মাটির ওপরে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাক 2 বেডস, আচ্ছা 2 বেডস মানে কিন্তু এখানে বোঝাচ্ছে জমির 2টি খণ্ড। যখন ওই জারটা
ওই যে হারমিটের জমির দুটি খণ্ড খুঁড়ে ফেললো, দ্য জার স্টপড, জার কী করলো, থামলো, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, মানে জার যে কোয়েশ্চেনগুলো প্রথমে হারমিটকে বলেছিল সেগুলো আবারও কিন্তু পুনরায় হারমিটকে বলল। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট কিন্তু আবার কোনো উত্তর দিল না। বাট রোজ কিন্তু উঠে পড়ল, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, নিজের হাতটা বাড়িয়ে দিল, ফর দ্য স্পেড, কোদালটা নেওয়ার জন্য। অ্যানসিডাং বলল, নাও রেস্ট অ্যাওয়াইল, এবার আপনি বিশ্রাম নেন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবার আমাকে একটু কাজ করতে দেন। মানে এখানে জারটা কিন্তু তার কোশ্চেনগুলো আবার হারমিটের সামনে রাখলো, কিন্তু এবারও হারমিট কোনো উত্তর দিল না, বরং ও কী করলো, উঠে পড়লো। উঠে পড়ে ও কিন্তু জারের কাছে হাত বাড়িয়ে দিল জারের কাছ থেকে কোদালটা নেওয়ার জন্য, এবং জারকে কি বলল, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, এবার আপনি একটু বসুন, আমাকে একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু ওকে কোদালটা দিল না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খুঁড়েই গেল জার কিন্তু। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার, তারপরে আরও 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য কিন্তু গাছের পেছনে আস্তে আস্তে অস্ত যাচ্ছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, শেষ পর্যন্ত জার কিন্তু মাটিতে কোদালটা আঘাত করে রাখলো। অ্যানসিডাং বলল, দেখো কি বলছে, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ হারমিট, ওহে বিজ্ঞ সন্ন্যাসী, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, আমার কোয়েশ্চেনগুলোর উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে নাই দিতে পারেন ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার, টেল মি সো, আমাকে সেটা বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে পরে বাড়ি ফিরে যাব। ঠিক আছে, ওই জারটা কিন্তু হারমিটকে বলল, যদি আপনি আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নাই দিতে পারেন তাহলে আমাকে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। হেয়ার কাম সামওয়ান রানিং, ওই দেখো একজন ব্যক্তি দৌড়ে আসছে, সেড দ্য হারমিট, হারমিটটা বলল, লেট আস সি হু ইট ইজ, দেখা যাক কে আসছে দৌড়ে। মানে যখন জার হারমিটকে এই সমস্ত কথাগুলো বলছিল তখনই কিন্তু একটা ব্যক্তি দৌড়ে ওদের দিকে আসছিল, সেটা দেখে হারমিটটা বলল, দেখো কোনো একজন ব্যক্তি আমাদের দিকে দৌড়ে আসছে, দেখা যাক কে আসছে। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরে তাকালো, অ্যান্ড স, এবং দেখলো কি, এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা ব্যক্তি। বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে কিন্তু এখানে দাড়িওয়ালা ব্যক্তি, যে ব্যক্তির দাড়ি রয়েছে। তো এখানে বলছে দেখো, দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলো, অ্যান্ড স, এবং দেখলো কি, এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা ব্যক্তি, কাম রানিং আউট অফ দ্য উডস, দৌড়ে আসছে জঙ্গলের ভেতর থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, ওই লোকটা কি ওর হাতগুলোকে ধরে রেখেছে, প্রেসড চেপে রেখেছে, এগেনস্ট হিজ স্টম্যাক, ওর তল পেটের কাছে, ওর পেটের কাছে ওই লোকটা কি ও দুটো হাতকে ধরে রেখেছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং কি ওর হাতের তলা দিয়ে কি রক্ত গলগল করে বেরোচ্ছে। এই দৃশ্যটা কিন্তু জার দেখলো। হোয়েন হি রিচড দ্য জার, যখন ওই লোকটা দৌড়াতে দৌড়াতে জারের কাছে এসে পৌঁছালো, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি, সে কী করছিল দেখো, মোর্নিং মানে কি ও কাতরাচ্ছে, হ্যাঁ, মা গো বাবা গো এরমটা করছে। তো বলছে মোর্নিং ফিবলি মানে কি দুর্বলভাবে ও কিন্তু কাতরাচ্ছে নাকি। হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড, এবং মাটিতে পড়ে ও কিন্তু অজ্ঞান হয়ে গেল। লোকটা জারের কাছে এলো এবং কি কাতরাতে ও কিন্তু ওখানে পড়ে অজ্ঞান হয়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, এবার জার এবং হারমিট কী করলো, লোকটার জামাটা খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টম্যাক, ওর তলপেটে কিন্তু একটা বড় ধরনের ক্ষতস্থান ছিল। উন্ড মানে কিন্তু এখানে ক্ষতস্থানকে বোঝাচ্ছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, জার কিন্তু ওই ক্ষতস্থানটা ভালো করে ধুয়ে দিল যতটা ভালো করে ও পারত। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিপ, এবং ওই জায়গাটা জারের কাছে একটা রুমাল ছিল ওটা দিয়ে ব্যান্ডেজ করে দিল। অ্যান্ড উইথ দ্য টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের কাছে কিন্তু একটা টাওয়েল ছিল, ওই টাওয়েলটা দিয়েও কিন্তু জার কী করলো, ওই ব্যক্তিটার ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দেওয়ার চেষ্টা করলো। বাট কিন্তু দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বওয়া বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, এবং জার কি বারবার কী করছে, রিমুভ মানে কি খুলে ফেলছে দ্য ব্যান্ডেজ, ওই ব্যান্ডেজটা, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা কি গরম রক্তে ভিজে যাচ্ছিল। ব্যান্ডেজটা করছে, ব্যান্ডেজটা রক্তে ভিজে যাচ্ছে, আবার খুলছে ওটাকে, আবার ধুয়ে কিন্তু আবার
জার কী করছে, ওটাকে আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। এরকমটা কিন্তু জার কি বারবার দেখো করছে। অ্যান্ড ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, ওটাকে ধুচ্ছে, আবার পুনরায় কিন্তু কী করছে, ওই জায়গাটা ব্যান্ডেজ করে দিচ্ছে ওই হ্যাঙ্কারচিফ এবং টাওয়েলটাকে দিয়ে। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, সিজড মানে কিন্তু বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, বা বন্ধ হওয়া, শেষ পর্যন্ত যখন রক্ত বওয়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটা কি স্বস্তি পেল বা বেঁচে গেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কি বলল যে একটু জল চাইলো, জল খাবে, একটু জল চাইলো লোকটা, ঠিক আছে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার কী করলো, একটা ফ্রেশ ওয়াটার নিয়ে এলো এবং কি জলটা ওই লোকটাকে দিল। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য কিন্তু অস্ত গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং কি ঠান্ডা হয়ে আসছে কিন্তু আস্তে আস্তে, সূর্য ডুবে যাচ্ছে এবং কি আস্তে আস্তে ঠান্ডা নেমে আসছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, তাই জার কী করলো, ওই হারমিটের সাহায্য নিয়ে ক্যারির দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটাকে নিয়ে গেল ইনটু দ্য হাট, ওই ঘরের মধ্যে, হ্যাঁ, কার ঘর, ওই যে হারমিটের ঘরের মধ্যে নিয়ে গেল। অ্যান্ড লেড হিম, ওকে শুয়ে দিল অন দ্য বেড, হারমিটের বিছানায়। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে দ্য ম্যান ক্লোজড হিজ আইস, ওই আহত লোকটা কী করলো, ওর চোখগুলো বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার কি খুব ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু, কেন, ফ্রম হিজ ওয়াক, ও তো অনেক হেঁটেছে, যার ফলে ও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আর কি জন্য ক্লান্ত হয়েছে, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং কি ওই যে কাজগুলো এখানে এসে করলো, ও মাটি খুঁড়লো, তারপরে এই যে লোকটার মানে সেবা করলো, ঠিক আছে, এই সব কিছুর ফলে কিন্তু জারও কিন্তু ক্লান্ত হয়ে গেছিল। দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, ও কিন্তু গুটিসুটি মেরে, এই ক্রাউচ ডাউন মানে কিন্তু গুটিসুটি মেরে বসে পড়া বা শুয়ে পড়া। তো রাজা কি করলো, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে কিন্তু দরজার গোড়ায়, বা যেটাকে আমরা ঝনকাট বলে থাকি, ঠিক আছে, বা চৌকাট বলে থাকি। তো দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, ও কিন্তু ঘুমিয়ে পড়লো ওখানে, ঠিক আছে, জারও কিন্তু ক্লান্তিতে ওখানে ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি মানে কিন্তু গভীরভাবে, মানে জার কিন্তু এতটাই গভীরভাবে ঘুমিয়ে পড়লো, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। তো সামার নাইটকে শর্ট বলা হচ্ছে কেন, শীতকালে কিন্তু রাত বড় হয়ে থাকে, আর গরমকালে কিন্তু দিন বড় হয়ে থাকে, ঠিক আছে। তো জার কিন্তু ওখানে বসে বসে ওই যে গ্রীষ্মের যে ছোট্ট রাতটা কিন্তু ওখানেই শুয়ে বা বসে কিন্তু ঘুমিয়ে কাটিয়ে দিল। When he awake in the morning, সকালে যখন ওর ঘুম ভাঙলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, মানে সকালে ঘুম থেকে উঠে যার ভুলেই গিয়েছে যে ও কোথায় রয়েছে, আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং কেই বা সেই দাড়িওয়ালা লোকটা যে শুয়ে রয়েছে ওই বিছানায়, অ্যান্ড গেজিং, এবং তাকিয়ে রয়েছে ইন্টেন্টলি মানে কি আগ্রহের সঙ্গে, অ্যাট হিম, ওর দিকে তাকিয়ে, উইথ শাইনিং আইস, ছলছল চোখে ওই দাড়িওয়ালা লোকটা কিন্তু জারের দিকে তাকিয়ে রয়েছে একভাবে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা লোকটা বলল, ইন এ উইক ভয়েস, হ্যাঁ, একটু দুর্বল কণ্ঠে। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তো ওই যে দাড়িওয়ালা লোকটা ওর কিন্তু ঘুম অনেক আগে ভেঙে গিয়েছিল, তো ঘুম ভাঙার পরে ও কিন্তু জারের দিকে কিন্তু তাকিয়েছিল। তো জারের যখন ঘুম ভাঙলো এবং জার যখন ওই লোকটার দিকে তাকাচ্ছিল, তখন লোকটা কি বলল, ফরগিভ মি, আমাকে মাফ করে দেন। দেখো জার কি বলে এবার, আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ, হ্যাঁ, ফর, এবং সেই জন্য আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, সেড দ্য জার, হ্যাঁ, জার বলল যে আমি তো আপনাকে চিনিই না, আপনি যে কে সেটা তো আমি জানি না, তো আমি আপনাকে কি ক্ষমা করব, আপনি কি অপরাধ করেছেন। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, ওই দাড়িওয়ালা লোকটা জারকে বলছে, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছে আপনার সেই শত্রু, হু সোর্ড মানে কি যে প্রতিজ্ঞা করেছিল, সোর মানে কিন্তু এখানে প্রতিজ্ঞা করা, ঠিক আছে, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আমি আপনার ওপরে প্রতিশোধ নেব, ঠিক আছে, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি প্রতিজ্ঞা করেছিলাম কি যে আমি আপনার ওপরে প্রতিশোধ নেব। কেন, দেখো, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি আমার, তো
তো এখানে আমার বলতে বোঝাচ্ছে কিন্তু ওই দাড়িওয়ালা লোকটাকে, ঠিক আছে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার ভাইয়ের সম্পত্তি আপনি কিন্তু দখল করেছিলেন। মানে এই যে লোকটা যে আহত হয়েছিল সেই লোকটার ভাইকে কিন্তু জার মেরেছিল এবং ওর ভাইয়ের কিন্তু সম্পত্তি জার কিন্তু দখল করে নিয়েছিল, ঠিক আছে। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি একা একা গিয়েছেন ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং আমি কি প্রতিজ্ঞা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম কি করতে, যে আমি আপনাকে মেরে দেবো অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি হারমিটের কাছ থেকে ফিরবেন তখন ওই পথে আমি আপনাকে মেরে দেবো, ঠিক আছে। এটা কিন্তু ওই লোকটা, ওই দাড়িওয়ালা লোকটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল বা ঠিক করেছিল। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন আস্তে আস্তে চলে যাচ্ছিল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি কিন্তু ফিরছিলেন না। তো এই লোকটা ভেবেছিল যে দিন থাকতে থাকতেই জার কি করবে, হারমিটের কাছ থেকে ফিরে আসবে। যখন ফিরে আসবে ওই পথে কি করবে, এই লোকটা জারকে মেরে দেবে। কিন্তু হারমিটের সঙ্গে কথা বলতে বলতে ওর কাজ করতে করতে জারের কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, মানে সন্ধে নেমে যায়। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস, আচ্ছা অ্যাম্বিউস মানে হচ্ছে লুকানো স্থান বা গোপনীয় স্থান যেখানে মানুষ লুকায়। তো ও বলছে যে তাই আমি কি করলাম, আমার লুকানো গোপন স্থান থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং আপনার দেহরক্ষীদের সামনে আমি কিন্তু পড়ে গেলাম, মানে জারের দেহরক্ষীরা মানে বডিগার্ডরা কিন্তু ওকে দেখে ফেললো। অ্যান্ড দে রেকগনাইজড মি, ওরা কিন্তু আমাকে চিনতে পেরে গিয়েছিল। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করে দিয়েছিল। আই এসকেপড ফ্রম দেম, আমি ওদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, এবং হয়তো আমার কি এই রক্ত পড়াতে মৃত্যু হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতস্থানটা শুশ্রূষা না করে দিতেন। আই উইস্ট ইউ কিল, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবনটা বাঁচালেন। মানে ওই যে বিয়ার্ডেড ম্যানটা কিন্তু জারকে মারতে এসেছিল, কিন্তু দেখো কি অবস্থা, জারই কিন্তু ওর জীবনটা বাঁচালো ওর সেবা করে। নাও এখন, ইফ আই লিভ, এখন যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি এখন চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার কি সব থেকে বিশ্বস্ত চাকর হয়ে আপনার কি সেবা করব। অ্যান্ড উইল বিট মাই সন্স, এবং আমি আমার ছেলেদেরও বলবো ডু দ্য সেম, একই কাজ করতে। ওই লোকটা কি বললো, জারকে বললো যে যদি জার চাই সেই ক্ষেত্রে ও জারের চাকর হতে পারে, এবং জারের কি একজন বিশ্বস্ত চাকর হয়ে তার সেবা করতে চাই ও। এবং ও কি করবে, ওর ছেলেদেরও একই কথা বলবে, মানে ওর ছেলেদেরও বলবে যে ওর ছেলেরা যেন এই জারের সেবা করে একজন বিশ্বস্ত চাকরের মতো। ফরগিভ মি, আপনি শুধু আমাকে ক্ষমা করে দেন, ওই লোকটা জারকে বলল। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার কিন্তু খুব খুশি হয়েছিল, গ্ল্যাড মানে কিন্তু খুশি হওয়া, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, যে ও কী করতে পেরেছে, ও শত্রুর সঙ্গে কি করতে পেরেছে, বন্ধুত্ব বা শান্তি স্থাপন করতে পেরেছে এত সহজে। এটা জেনে জার কিন্তু খুব খুশি হলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং শত্রুকে নিজের বন্ধু করতে তিনি পেরেছেন, এটা জেনেও কিন্তু জার খুব খুশি হলো। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, জার শুধুমাত্র ওই লোকটিকে ক্ষমাই করে দেননি, বাট সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড হিম, এবং জার কি বলল, জার বলল লোকটাকে যে জার ওর চাকরদের এবং কি ওর নিজস্ব ব্যক্তিগত ডাক্তারকে পাঠিয়ে দেবে এই লোকটার সেবা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং জার কি বলল, কথা দিল ওকে যে আমি তোমাকে তোমার সম্পত্তি ফিরিয়ে দেবো। মানে এই দাড়িওয়ালা লোকটার ভাইকে জার মেরেছিল এবং ওর ভাইয়ের সম্পত্তি গ্রাস করেছিল জার কিন্তু। তো জার কিন্তু এখানে কথা দিল যে ও ওই সম্পত্তিকে এই লোকটাকে ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটার কাছ থেকে বিদায় নিয়ে, মানে ওর কাছ থেকে জার কিন্তু চলে এলো ওকে বিদায় জানিয়ে, মানে জার কিন্তু এবার ফিরে যাবে। দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, পোর্চ মানে কিন্তু এখানে বারান্দাকে বোঝাচ্ছে। মানে ওই যে হারমিটটার যে ঘর রয়েছে ওর ঘরের কিন্তু বারান্দায় কিন্তু জার চলে এলো।
অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং কি আশেপাশে তাকালো, হারমিটকে খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার পূর্বে, হি উইশড, যার কি চেয়েছিল, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান অ্যান্সার, ও উত্তর চাইবে, টু দ্য কোয়েশ্চেন্স, ওই সমস্ত প্রশ্নগুলোর হি হ্যাড পুট, যেটা ও আগে বলেছিল। তো চলে যাওয়ার আগে জার চাইলো যে ওই হারমিটের কাছ থেকে ওই প্রশ্নগুলোর উত্তর ও আরও একবার জানতে চাইবে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিটটা কিন্তু বাইরে ছিল। অন হিজ নিজ, ও কিন্তু হাঁটু গেড়ে কিন্তু বসেছিল। সোয়িং সিডস, ও বীজ বপন করছিল। ইন দ্য বেডস, ওই জমিগুলোতে, ঠিক আছে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে জমিটা আগের দিন খোঁড়া হয়েছিল, ওই জমিতে হারমিট কিন্তু বীজ বপন করছিল, বা ওই সন্ন্যাসী কিন্তু বীজ বপন করছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড, জার ওই হারমিটের কাছে গেল এবং বলল, ফর দ্য লাস্ট টাইম আই প্রে টু ইউ, অ্যান্সার মাই কোয়েশ্চেন, এই শেষবারের মতো আমি আপনাকে অনুরোধ করছি আমার কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। ওয়াইজ হারমিট, ও হে বিজ্ঞ সন্ন্যাসী, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনাকে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে। সেড দ্য হারমিট, হারমিটটা বলল, স্টিল ক্রুচিং অন হিজ থিন লেগস, তখনও কিন্তু ও কি ওর সেই পাতলা পাতলা পায়ের ওপরে ভর দিয়ে ওখানে কিন্তু বসেছিল। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং তাকিয়েছিল জারের দিকে। হু স্টুড বিফোর হিম, যে জার ওর সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, কি করে আপনি আমাকে উত্তর দিলেন? হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? আস্কড দ্য জার, জার ওই হারমিটটাকে জিজ্ঞেস করলো। ডু ইউ নট সি, আপনি কি দেখেননি? রিপ্লাইড দ্য হারমিট, ওই সন্ন্যাসীটা বলল, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, যদি না আপনি আমার দুর্বলতায় করুণা প্রকাশ না করতেন। পিটেড মানে কিন্তু করুণা করা, ঠিক আছে। তো বলছি এখানটাতে, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি না আপনি আমার দুর্বলতায় গতকাল করুণা না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার জন্য ওই জমির খণ্ডগুলো যদি না খুঁড়ে দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, এবং যদি আপনি আপনার পথে চলে যেতেন, দ্যাট ম্যান, ওই লোকটা বলতে ওই দাড়িওয়ালা লোকটা, উড হ্যাভ অ্যাটাকড ইউ, আপনার ওপরে আক্রমণ করত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি কি পরে দুঃখ প্রকাশ করতেন, ঠিক আছে। রিপেন্ট মানে হচ্ছে কিন্তু দুঃখ প্রকাশ করা, তখন কিন্তু আপনি কি দুঃখ প্রকাশ করতেন যে কেন আপনি আমার সঙ্গে এখানে থাকলেন না। মানে যদি যার ওই হারমিটের জন্য ওর জমিগুলো না খুঁড়ে দিত, এবং আগে যদি এই হারমিটের কাছ থেকে জার চলে যেত, সেই ক্ষেত্রে কী হতো, ওই দাড়িওয়ালা লোকটা কিন্তু জারের ওপরে আক্রমণ করত এবং জারের কিন্তু একটা বড় ক্ষতি করে দিত। সেই ক্ষেত্রে জার কিন্তু পরবর্তীকালে রিপেন্ট করত, মানে আফসোস করত বা দুঃখ প্রকাশ করত। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা হচ্ছে, যখন আপনি আমার জন্য কি ওই জমিগুলো খুঁড়ছিলেন। হারমিটটা জারকে বলল, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং তখন কিন্তু আমি আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার ভালো করাটা এবং আমার কাজ করে দেওয়াটাই কিন্তু ওই সময় আপনার সব থেকে বড় কাজ ছিল, ঠিক আছে। হারমিটটা কিন্তু জারকে ভালো মতো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। আফটারওয়ার্ডস, তারপরে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপরে ওই যে দাড়িওয়ালা লোকটা ও আমাদের দিকে দৌড়ে এলো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, ওই সময় সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল, যখন আপনি ওই লোকটার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, সেখানে আপনি যদি ওর আহত স্থানটা বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড, সে হয়তো মরে যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি, ঠিক আছে। হারমিটটা ওই জারকে ব্যাপারটা বুঝিয়ে বলছে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তো ওই সময় ওই লোকটা কিন্তু আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি ওর জন্য যা করেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটা ছিল আপনার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ।
রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন। এগুলো কিন্তু আসল উত্তর নয়, ঠিক আছে। এবার দেখো হারমিটটা ওই জারকে আসল উত্তর দিচ্ছে, দেখো কি বলছে। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটা মাত্রই সময় হয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা কি? নাও। নাও মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে। নাও মানে কিন্তু এখানে বোঝানো হচ্ছে বর্তমান কালকে। তো হারমিটটা বলছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? বর্তমান সময়টা, ঠিক আছে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে কি গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, মানে বর্তমানেই কিন্তু আমরা সব কিছু করতে পারি। অতীতেও কিছু করতে পারি না, ভবিষ্যতেও কিন্তু কিছু করতে পারি না, ঠিক আছে। যা কিছু আমরা করতে পারি কিন্তু সেটা বর্তমানেই করতে পারি। যারা বর্তমানে ভালো কাজ করতে পারে, যারা বর্তমানে পরিশ্রম করে, তারা কিন্তু তাদের ফিউচারকে ভালো করে, ঠিক আছে। এবং যখন তারা ফিউচারে গিয়ে পৌঁছায় তখন তারা কিন্তু পাস্টের জন্য দুঃখ প্রকাশ করে না। তো এখানে দেখো আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে হবে, আমি ঠিক জানি না। তো সেই পরীক্ষার জন্য তোমরা যদি এখন থেকে পরিশ্রম করো, এখন তো তোমাদের কাছে বর্তমান সময়, তো এখন থেকে তোমরা যদি পরিশ্রম করো সেই ক্ষেত্রে কী হবে? ভবিষ্যতে মানে যখন তোমরা এক্সাম দেবে বা যখন তোমাদের এক্সামের রেজাল্ট বেরোবে তখন কিন্তু তোমাদের পরীক্ষাটাও ভালো হবে, তার সঙ্গে সঙ্গে কি তোমাদের কিন্তু রেজাল্টটাও ভালো হবে। তো ওই সময় তোমরা কি ভাববে? ভাগ্যিস আমরা অতীতে পরিশ্রম করেছি। অতীতে মানে এখন, তখন কিন্তু ওই সময় দাঁড়িয়ে এখন এই সময়টা কিন্তু অতীত হয়ে যাবে। তখন তোমরা কী ভাববে? ভাগ্যিস আমরা অতীতে পরিশ্রম করেছিলাম, তাই আমাদের কি পরীক্ষাটা ভালো হয়েছে এবং যার ফলে আমরা নম্বরও ভালো পেয়েছি, ঠিক আছে। তো খাটতে হবে কোন সময়? খাটতে কিন্তু হবে বর্তমানে, মানে প্রেজেন্ট টাইমে। যারা প্রেজেন্ট টাইমে খাটে তাদের ফিউচারটা ভালো হয় এবং কি যখন তারা ফিউচারে গিয়ে চলে যায় তখন তারা অতীতের জন্য কিন্তু কখনোই দুঃখ প্রকাশ করে না, ঠিক আছে। এটা তো এখানে কি বললো দেখো, নাও মানে বর্তমানকাল, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এই সময় কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি ক্ষমতা বা পাওয়ার থাকে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান উইথ হুম ইউ আর। এবার দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসছে। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? দেখো এই প্রশ্নের উত্তরে হারমিটটা কি বলছে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান উইথ হুম ইউ আর, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তিটা যার সঙ্গে তুমি রয়েছো। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। দেখো ব্যাপারটা কি বলছে। ব্যাপারটা বলছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এখন দেখো, এখন আমি তোমাদের কিন্তু পড়াচ্ছি কেন, তো তোমরা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যখন পড়ানো হয়ে যাবে আমি কিন্তু আমার মা বাবার কাছে যাব, তখন তারা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে। আবার সকালে বা বিকালে আমি পড়াই, আমার ব্যাচ রয়েছে, তো তখন আমি যখন পড়াবো তখন ওই ছেলেগুলো বা ওই মেয়েগুলো কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে। তো এখানে হারমিটটা কি বলতে চাইলো? এখানে হারমিটটা বলতে চাইছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। যখন আমরা যাদের সঙ্গে থাকব বা যখন আমরা যার কাজ করব তখন কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরাই আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, ঠিক আছে। এটা কিন্তু হারমিটটা জারকে ভেঙে চুরে বুঝিয়ে দিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? ইজ টু ডু দ্য পারসন গুড, সেই ব্যক্তির ভালো করাটা। যার সঙ্গে আমরা রয়েছি বা যার জন্য আমরা কাজ করছি তার তার কাজটা ভালো করে দেওয়াটাই কি আমাদের গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন দিস লাইফ, কারণ এই জন্যই কি মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। একটা কথা ভেবে দেখো যে প্রত্যেকটা মানুষ দেখো কখনো নিজের জন্য খাটে না। একটা কথা ভেবে দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করে, সে কিন্তু অন্যের কাজ করে দেয়, যার ফলে সে কিন্তু কিছু পায়, যেটা পাওয়ার ফলেই কিন্তু তার জীবন চলে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যের জন্য পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীতে, ঠিক আছে। তো সেই কাজটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ। কোনো ব্যক্তি কিন্তু নিজের জন্য পরিশ্রম করে না। আমি এখানে পড়াচ্ছি, আমি কিন্তু খাটছি তোমাদের জন্য, হ্যাঁ এর জন্য আমি কিছু পাবো, খাটছি আমি কিন্তু তোমাদের জন্য।
পরিশ্রমটা কিন্তু আমি অন্যের জন্য করছি, আমি পাচ্ছি কিছু, কিন্তু পরিশ্রমটা করছি অন্যের জন্য। তো এটাই বলছি, প্রত্যেকটা মানুষকে কিন্তু পরিশ্রম করতে হয় অন্যের জন্য। এই জন্যই কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের কিন্তু এখানে পাঠিয়েছে। তাই আমাদের কাজ কী হবে, সেই কাজটা ভালো মতো করা, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। তো এই গেল টোটাল স্টোরিটা, ঠিক আছে? আশা করছি আমি তোমাদেরকে ভালো করে পড়িয়ে বোঝাতে পেরেছি। যদি তোমাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই জায়গাটা আরেকটা ভিডিও করে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো, আমি কিন্তু 4th সেমিস্টারের প্রত্যেকটা টপিক, গদ্য পদ্য, নাটক সব কিন্তু আমি এখানে পড়িয়ে দেবো। তো আজ থাকছে এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। ভালো থেকো সবাই, বাই।